একটা লাইট অফ করে দাও। এটা বিভিন্ন রকম হতে পারে। এখন বিভিন্ন রকম অনুযায়ী বিভিন্ন রকম বিন্যাস এটার নাম দেওয়া হয়েছে। যদি মুক্ত থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্রত্যেকটা পাতা আলাদা আলাদা আছে, তাই না? পাকানো মানে একটার ভিতরে একটা ঢুকে আছে, এইসব মনে আছে তো তোমাদের? আমরা পড়ছিলাম। তাহলে বলো দেখি, পাকানো পুষ্পপত্র বিন্যাস কোন ফুলে থাকে, কোনটার সাপেক্ষে কোনটা কিরকম অবস্থায় থাকে, এইটাকে আমরা বলছি পুষ্পপত্র বিন্যাস। এখন এই পুষ্পপত্র বিন্যাস কি শুধু পাপড়ির বিন্যাস, নাকি বৃতিরও হতে পারে, উপবৃতিরও হতে পারে? উপবৃতিরও হতে পারে, উপবৃতি বৃতি সবকিছুরই বিন্যাস হতে পারে। মানে ফুলের বাইরে বৃতি থাকে, বৃতিগুলো এইভাবে ছড়ায় ছিটায় থাকতে পারে, তার ভিতরে আবার পাপড়ি থাকে, পাপড়িগুলো এইভাবে ছড়ায় ছিটায় থাকতে পারে, আবার লাগানোও থাকতে পারে। তো যখন একটা ফুল আমরা আঁকতে যাব, সেই ফুলটার ভিতরে উপবৃতিগুলো কেমন অবস্থায় আছে, উপবৃতির বিন্যাস। তার ভিতরে বৃতি থাকে, বৃতিগুলো কেমন অবস্থায় আছে তার বিন্যাস। তার ভিতরে আবার ধরো পাপড়ি থাকে, পাপড়িগুলো কেমন অবস্থায় আছে তার বিন্যাস। তার ভিতরে আবার পুংকেশর থাকে, স্ত্রীকেশর থাকে, এইগুলোর বিন্যাস। সবগুলো যদি একসঙ্গে আমরা আঁকতে যাই, একটার ভিতরে আরেকটা, আরেকটার ভিতরে আরেকটা, আরেকটার ভিতরে আরেকটা, সবগুলো একসঙ্গে আঁকতে গেলে যে জিনিসটা পাওয়া যাবে এইটাকে বলা হয় পুষ্প প্রতীক। বুঝা গেছে? পরীক্ষায় পুষ্প প্রতীক ধরে নেওয়া আসবেই, 99% চান্স। বাকিটা 100% দিলে তো আল্লাহ জানে বাকিটা, তাই না? মানে যদি যে কেউ কোনো মানুষ প্রশ্ন করে ইহ জগতে, তাহলে সে পুষ্প প্রতীক প্রশ্ন ধরে না। তাহলে পুষ্প প্রতীক মানে কি? মানে হলো একটা পুষ্পের বিভিন্ন স্তবক, উপবৃতি, বৃতি, দলমণ্ডল, পুংকেশর, স্ত্রীকেশর যা যা থাকে সবগুলো কিভাবে সজ্জিত থাকে তার প্রতীককে বলা হয় পুষ্প প্রতীক। আমরা এই জিনিসটা তো বুঝাইছিলাম যে সাইড দিয়ে এইরকম দেখা যাচ্ছে, কিন্তু যদি আমরা এইটাই উপর থেকে দেখি, উপর থেকে তাকায় দেখতেছি জিনিসটা, অথবা এই জিনিসটাই আমাদের দিকে এইভাবে ধরে দেখতেছি, তাহলে জিনিসটা এরকম দেখা যাবে। তো যদি অনেকগুলো স্তবক এখানে থাকতো সবই একসাথে একটা ফুলের, তাহলে সবগুলোই এখানে ভিতর ভিতর দিয়ে দেখা যেত, তাই না? মানে এই যদি হয় ধরো একটা ফুল, একটা কাগজের ফুল, এর বাইরে দিয়ে, এইটা তো দলমণ্ডল, এর বাইরে দিয়ে এই যে ছোট ছোট বৃতি আছে, এটা যদি আরেকটু বড় বৃতি হইতো তাহলে দেখা যেত যে বাইরে এই দিক দিয়ে আগে বৃতি আছে, বৃতির ভিতরে এই দিক দিয়ে ফুল আছে, ফুল মানে দলমণ্ডল আছে, দলমণ্ডলের ভিতরে কি ব্যাপার, এর সঙ্গে তো একটা পুংদণ্ড ছিল, পুংদণ্ডটা মনে হয় খুলে গেছে আমি আসতে আসতে, যাই হোক, এর ভিতরে যদি পুংদণ্ড থাকে তাহলে পুংস্তবক বা পুংদণ্ড পাওয়া যাবে। তার ভিতরে গর্ভদণ্ড সবই খুলে গেছে, যাই হোক, গর্ভদণ্ড পাওয়া যাবে। তাহলে একটার পর একটা সিরিয়ালি পাওয়া যাবে। সবার বাইরে কি পাওয়া যাবে? বৃতি। বৃতির ভিতরে কি পাওয়া যাবে? দলমণ্ডল বা পাপড়ি, 9 তো আমরা পড়ছি, তাই না? তারপর পাপড়ির ভিতরে কি পাওয়া যাবে? পুংকেশর বা পুংস্তবক। তার ভিতরে কি পাওয়া যাবে? গর্ভকেশর বা স্ত্রী স্তবক, তাই না? পুংস্তবকের মধ্যেই তো পুংরেণু তৈরি হয়, পুংরেণু তো আর আমরা খুলে দেখি না। একটু ক্লিয়ার? যদি উপবৃতি থাকে সেই ক্ষেত্রে উপবৃতি সবার বাইরে পাওয়া যাবে নিশ্চয়ই, বৃতিরও বাইরে উপবৃতি, তাই না? মানে একদম প্রথমে পাওয়া যাবে উপবৃতি, তারপর পাওয়া যাবে বৃতি, এই যে সবুজ সবুজ গুলো, তারপর পাওয়া যাবে দলমণ্ডল, তারও ভিতরে পাওয়া যাবে পুংস্তবক, তারও ভিতরে পাওয়া যাবে স্ত্রী স্তবক। সিরিয়ালি এই কয়েকটা জিনিস আঁকানো লাগবে। হ্যাঁ, তাহলে যদি পরীক্ষায় জবা ফুলের পুষ্প প্রতীক আঁকাতে দেয়, তাহলে আমরা সিরিয়ালি এই সবগুলো জিনিস আঁকানো লাগবে। এখন সেই ক্ষেত্রে আমাদের তাহলে কি কি জিনিস জানতে হবে? আমাদের কয়েকটা জিনিস জানা লাগবে। প্রথমত, জবা ফুলের উপবৃতি গুলো কিরকম থাকে, মুক্ত থাকে নাকি পাকানো থাকে না প্রান্ত স্পর্শী থাকে, এটা যদি নাই জানি তাহলে তো আমরা আঁকাইতে পারবো না, তাই না? তারপর বৃতিগুলো কেমন থাকে, দলমণ্ডল গুলো কেমন থাকে, এখানে দেখো দলমণ্ডল গুলো সবগুলো আলাদা 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 আছে, তাই না? মানে মুক্ত অবস্থায় আছে। তারপরে পুংকেশর গুলো কেমন থাকে, কয়টা থাকে, এগুলো সব জেনে তারপর জিনিসটা আঁকানো লাগবে। আমরা যদি নাই জানি জবা ফুলে কয়টা পাপড়ি থাকে, তাহলে তো আর কয়টা পাপড়ি আঁকানোর সময় কয়টা পাপড়ি আঁকা লাগবে সেটা জানবো না, তাই না? তো এইটা জানার জন্য জবা ফুলে কয়টা পাপড়ি, কয়টা বৃত্তাংশ, কয়টা কি থাকে, এইসব জানার জন্য একটা জিনিস জানা লাগবে। এই কয়েকটা জিনিস দাগায় রাখো: প্রাইমেরাস, টেট্রামেরাস আর পেন্টামেরাস। তো তোমরা যেহেতু কেমিস্ট্রি পড়ছো, 9-10-এও পড়ছো, ট্রাই মানে কি, টেট্রা মানে কি, পেন্টা মানে কি তোমরা জানোই, তাই না? ট্রাই মানে 3, তাহলে টেট্রা মানে 4, পেন্টা মানে 5। তো ট্রাইমেরাস বলতে বোঝায় এমন ফুল যেটার স্তবকের সদস্যগুলো 3-এর গুণিতক থাকে। 3-এর গুণিতক মানে কি? 3, 6, 9, 12। আমিও যখন বায়োলজি পড়ছি তখন আমাকে ওইভাবে পড়ায়ও নাই, আমি ওইভাবে কারোর কাছে পড়িও নাই, ঘুরছি আর এইসবই ভাবছি। তো পরবর্তীতে জানতে পারলাম যে 3-এর গুণিতক মানে তো
উপবৃত্তি 3টা থাকবে, বৃত্তি 6টা থাকবে, দলমণ্ডল 9টা থাকবে, পুংকেশর 12টা থাকবে, এরকম না। 3-এর গুণিতক বলতে বোঝায় উপবৃত্তি 3টা থাকবে, বৃত্তি 3টা থাকবে মানে বৃত্তাংশ, দলমণ্ডল মানে পাপড়ি 3টা থাকবে, ভিতরে পুংকেশর 3টা থাকবে, গর্ভকেশর বা গর্ভাশয়ের প্রকোষ্ঠ 3টা থাকবে। সব 3টা করে করে থাকবে জন্য বলা হয় 3-এর গুণিতক। বুঝা গেছে? যদি কোনো ফুলে 5টা করে থাকে, ধরো উপবৃত্তি 5টা, তারপরে বৃত্তি 5টা, তারপরে দলমণ্ডল 5টা, তারপর পুংস্তবক 5টা, স্ত্রীস্তবক এর প্রকোষ্ঠ 5টা, সবই 5টা, তখন এটাকে পেন্টামেরাস বলা হবে। লেখার দরকার নেই, আমরা জবা ফুল যখন আঁকতে যাবো তখন এমনিতেই আমরা দেখতে পারবো, এমনি এটা একদম সারা মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে ট্রাইমেরাস আর টেট্রামেরাস মানে আমরা বুঝতে পারছি, তাই না? 3 বা 4-এর গুণিতক, আর পেন্টামেরাস মানে 5-এর গুণিতক। মনে রাখবো, যদি কোনো উদ্ভিদ একবীজপত্রী হয় তাহলে সেটা টেট্রামেরাস হয়। যত একবীজপত্রী উদ্ভিদ আছে এক তো কম, আমরা সেই প্রধানমূল আর গুচ্ছমূল পড়ার সময় দেখছিলাম প্রধান শব্দটা বড়, 2 বড়। তো এখানেও আবার আমরা মনে রাখবো 3 ছোট, একবীজপত্রী তো ছোট, তাই না? আর এগুলোর মধ্যে বড় কোনটা? 5। দ্বিবীজপত্রী তো বড়, তাহলে মনে রাখবো দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো পেন্টামেরাস হয়, আর একবীজপত্রী উদ্ভিদগুলো ট্রাইমেরাস হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো পেন্টামেরাস হয়, টেট্রা বা পেন্টামেরাস হয়। বুঝা গেছে? এটুকু তো ক্লিয়ার। দ্বিবীজপত্রীগুলো সবসময় টেট্রা বা পেন্টামেরাস, আর একবীজপত্রীগুলো ট্রাইমেরাস, মানে 3টা। এখন আমরা জবা ফুলের পুষ্প প্রতীক আঁকাইতে পারবো। তো এখন আমরা জানি যে জবা ফুল একবীজপত্রী না দ্বিবীজপত্রী? একবীজপত্রী না দ্বিবীজপত্রী জবা? দ্বিবীজপত্রী, কারণ খালি কয়েকটা খাদ্যশস্য ছাড়া বেশিরভাগই তো দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে জবা ফুল দ্বিবীজপত্রী উদ্ভিদ। জবা ফুলে উপবৃত্তি, বৃত্তি, দলমণ্ডল, গর্ভাশয়ের প্রকোষ্ঠ সবকিছু 5টা করে থাকে। হ্যাঁ, তাইলে আমরা যদি জবা ফুলকে সবই 5টা করে আসে চিন্তা করে তারপর আমরা এই দিক থেকে দেখতে যাই, তাহলে যেমন দেখা যাবে সেরকম করে যদি আমরা আঁকতে পারি তাহলে জবা ফুলের পুষ্প প্রতীক আঁকানো হয়ে যাবে। সেরকম করে যদি আমরা একটা জবা ফুল আঁকতে যাই তাহলে জিনিসটা এইরকম লাগবে, এইরকম। দেখো, একটা জবা ফুলের প্রথমে আমরা এটা দেখি, তারপর আঁকানো শিখবো একটা করে, তোমরা আমার সাথে আঁকানা। জবা ফুলের একদম বাইরে, একদম ধরো এই দিক, আমরা একটা জবা ফুলকে এই দিক করে সামনের দিকে করে দেখতেছি, এইটুকু তো বুঝতে পারছো? তো একদম বাইরে যে জিনিসগুলো পাওয়া যায়, এই কালো 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 জিনিসগুলো, এইগুলো হলো জবা ফুলের বৃতিরও বাইরের বিস্তর, এক্সট্রা করে থাকে। সব ফুলে তো এটা থাকে না। ফুলের প্রথম অংশ হলো বৃতি, আমরা সেই 9-10-এও পড়ে আসছি। কিন্তু জবা ফুলে এক্সট্রা করে উপবৃতি থাকে 5টা, 1 2 3 4 5। উপবৃতির ভিতরে তারপর বৃতি থাকে, তারপর এগুলো সেম বৃতি, তারপর পাপড়ি বা দলাংশ একই। তাহলে তারপরে উপবৃতির পরে যেগুলো থাকে এগুলো হলো বৃতি। কয়টা বৃতি থাকে, মানে বৃত্তাংশ কয়টা থাকে? 5টা, পেন্টামেরাস। তারপরে এই জিনিসগুলো হইলো লাল লাল, লাল মানে তো জবা ফুলের পাপড়ি, বুঝতেই পারছি আমরা। কয়টা থাকে? 5টা। তারপরে এই জিনিসগুলো জবা ফুলের পুংকেশর, এই যে পরাগদণ্ড, আর এইটা হলো পরাগধানী, এটাও 5টা থাকার কথা ছিল। এই একটা জিনিস জবা ফুলের ব্যতিক্রম, যে এটা অনেক থাকে, অসংখ্য। এরপর কি থাকে? গর্ভাশয়। গর্ভকেশর পুরাটা দেখানো যায় না, গর্ভাশয়টা শুধু আঁকাতে হয়। গর্ভাশয়ের প্রকোষ্ঠ কয়টা থাকে? 5টা, মানে গর্ভাশয়ের পার্ট থাকে 5টা, 1 2 3 4 5। এই যে এক একটা হলো প্রকোষ্ঠ, এক একটা হলো প্রকোষ্ঠ। বুঝা গেছে? এইভাবে আঁকানো লাগবে। এখন আঁকানোর ক্ষেত্রে আবার আমাদের মাথায় রাখা লাগবে জবা ফুলের পুষ্পপত্র বিন্যাস গুলো কেমন। আমরা এই যে দলমণ্ডল আঁকবো, আঁকানোর সময় সেটা কি মুক্ত আঁকবো, নাকি প্রান্ত স্পর্শী করে আঁকবো, নাকি টুইস্টেড করে আঁকবো, সেটা আবার জানা লাগবে। তো আমরা যখন পুষ্পপত্র বিন্যাস পড়ছি গতদিন, তখন কি পড়ে আসছি? জবা ফুলের পুষ্পপত্র বিন্যাস কেমন? জবা ফুলের বৃতি পড়ছিলাম ভালভেট, আজব ভাল, তাই না? কিন্তু জবা ফুলের দলমণ্ডল টুইস্টেড, পাকানো। এই দুইটা পড়ছি। জবা ফুলের দলমণ্ডল টুইস্টেড, এই যে দেখো এখানে টুইস্টেড করে এখন এক মাথা ভিতরে, আবার এইটার এক মাথা বাইরে, আবার এইটার এক মাথা বাইরে, এক মাথা ভিতরে, আবার এইটার এক মাথা বাইরে, এটার ভিতরে, প্রত্যেকটার ভিতরে ভিতরে প্রত্যেকটা ঢুকে আছে, মানে পাকানো। আর বৃতি প্রান্ত স্পর্শী ভালভেট, এই দেখো এইগুলো হলো উপবৃতি, এইগুলোর প্রান্তগুলো লাগানো আছে, প্রান্তগুলো লাগানো আছে। বোঝা গেছে? আর উপবৃত্তি আমরা পড়ি নাই, মনে রাখবো উপবৃত্তি একদম প্রথমটা,
ওপেন বা মুক্ত। বইয়ে তো এই সিরিয়ালেই ছিল, প্রথমটা ছিল মুক্ত, তারপরে ছিল প্রান্ত স্পর্শী, তারপর ছিল একদম ভিতরে ঢুকানো পাকানো, এখানেও ধাপে ধাপে যাবে, প্রথমে একদম আলাদা, তারপর শুধু প্রান্ত প্রান্ত স্পর্শী, তারপর একদম ভিতরে ঢুকানো বা টুইস্টেড দলবন্ধ। হ্যাঁ, এভাবে যদি আঁকায় ফেলতে পারি পাঁচটা পাঁচটা করে, তাহলে জবা ফুলের হুবহু শিক্ষাই পাবে। একদম লাস্টে ফুলটা একটা ডালের সাথে লেগে থাকে, তাই না? এটা ধরো ফুলের একটা মেইন ডাল থাকে, এই ডাল থেকে ফুলটার উৎপত্তি হয়। মেইন যে ডালটা, এইটা জবা ফুলের মায়ের মতো, এখান থেকে জবা ফুলের জন্ম হয়েছে, এইটাকে বলা হয় মাতৃ অক্ষ। এটাকে বলা হয় মাতৃ অক্ষ। তো মাতৃ অক্ষটা যেদিকে আসে দিলেই হলো। এখানে এখানে দেখানো হয়েছে, তুমি যদি এখানে দাও তাও সমস্যা নেই, বা এখানে দাও তাও সমস্যা নেই, মানে জাস্ট একটা ডালে আছে বোঝানোর জন্য মাতৃ অক্ষ দেওয়া লাগবে। আচ্ছা, লাইট দাও। তাহলে জবা ফুলের একদম বাইরে কি আঁকবো? উপবৃতি, তারপরে আঁকবো বৃতি দুইটা অংশ, তারপর আঁকবো দলমণ্ডল, তারপর পুংকেশর, তারপর স্ত্রীকেশর বা গর্ভাশয়। মোট পাঁচটা জিনিস, তাই না? পরীক্ষায় যে তোমাদের প্রথম কাজ হলো পেন্সিল দিয়ে তো আঁকবা, আগে পাঁচটা দাগ দিয়ে ফেলা, কারণ তাছাড়া তোমরা একবারে কালগোল পাকায় ফেলবা। প্রথমে এইরকম একটা করে গোল দাও। তোমাদের কাছে কি পেন্সিল আছে? পেন্সিল থাকলে গোল দাও, পেন্সিল না থাকলে এরকম ডট ডট দাও। একটা দুইটা তিনটা, মানে একদম ভিতরে আমি আঁকছি গর্ভকেশর, তারপর এই জায়গায় আমি আঁকবো পুংস্তবক, তারপর এখানে আঁকবো দলমণ্ডল, তারপর এই জায়গায় আঁকবো ভীতি, আর এরও বাইরে দিয়ে এই জায়গা দিয়ে আঁকবো ধরো উপবৃতি। ষোলো করে মতো এইভাবে আঁকা ফেলো, তাহলে পরীক্ষায় যে আঁকানো সুবিধা হবে। এখন একটা একটা করে আঁকানো শুরু করবা। একদম বাইরে থাকে উপবৃতি, উপবৃতির বিন্যাস কেমন হয়? আমি বলছি বিন্যাস কেমন হয়, মুক্ত ভাবে থাকে, তাই না? একদম বাইরে বলছিলাম সেজন্য একদম ছাড়া, তারপর প্রান্ত স্পর্শী, তারপর এটা একদম আবার ঢুকানো, যত ভিতরে আসবে তত ঢুকানো হবে, এই হয়। তাহলে একদম বাইরে পাঁচটা উপবৃতি দেবো, মুক্ত ভাবে দেবো, সবই তো পাঁচটা পাঁচটা করে। তাহলে এইটা ধরলাম একদম বাইরে দরফের উপবৃতি, এই একটা। এমন ভাবে আবার রাখো যেন পাঁচটা আঁকাইতে পারো, আটাতে পারো। এক, ভিতরে ফাঁকা ফাঁকা রেখে আঁকাইও আবার, যাতে মুক্ত বোঝা যায়। এটা কিন্তু এইচএসসি পরীক্ষায় ৮-১০ বার আসা প্রশ্ন, আঁকানোই আসা প্রশ্ন, কোনো বর্ণনা লেখা লাগবে না, খালি আঁকানো লাগবে। আঁকালে ৩ মার্ক পেয়ে যাবা। যদি ২ মার্কের জন্য আসে তাহলে ২ মার্ক। এর ভিতরে এই বরাবর যে ডট ডট গুলো দিছো, এই দিক দিয়ে আমরা আঁকবো উপবৃত্তি, আঁকছি বাইরেটা চিহ্নিত করে ফেলি একবার, যাতে তোমাদের মনে থাকে। এইগুলো আঁকছি হলো উপবৃত্তি। উপবৃত্তি কেমন হয়? মুক্ত, সেজন্য এইরকম করে আঁকছি। উপবৃত্তির ভিতরে আঁকবো বৃত্তি, তাই তো? হ্যাঁ, তাহলে আঁকায় ফেলো বৃত্তি। যদি অন্য কালার থাকে অন্য কালার দিয়ে, তোমরা কি অন্য কালার আনছো কেউ? কেন, তোমাদের বায়োলজি পরীক্ষার পড়া করতে আসার জন্য অন্য কালার নিয়ে আসতে বলছিলাম না? পাঁচটা আঁকো, একইভাবে ফাঁকা ফাঁকা করে পাঁচটা আঁকো আগে, তারপর খালি জোড়াগুলো লাগাই দিবা, তাহলে প্রান্ত স্পর্শী হয়ে যাবে। যারা অন্য কালার আর নাই, তারা দরকার হইলে এই কালার, কালো কালার দিয়ে এঁকে তারপর ভিতরে এই যে এরকম এরকম করে দাও, দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে এই পাঁচটা হলো জবা ফুলের বৃতি, উপবৃতির পরে বৃতি। আর বৃতি গুলো কি রকম? একটু আগে আমরা পড়ছি প্রান্ত স্পর্শী, একটু আগে না গত ক্লাসে পড়ছি ভালভেট বা প্রান্ত স্পর্শী হয় এত ভালো। তাহলে এইখানে প্রান্ত স্পর্শী করে দাও, এইখানে জাস্ট খালি জোড়া লাগাই দিলেই হইল। উঁচু না করে দিলেও হবে, বোঝানোর জন্য আমি আরো বেশি করে উঁচু করে দিচ্ছি, হ্যাঁ প্রান্ত স্পর্শী আছে, বইয়ে এভাবে দেওয়া আছে। তাহলে বৃতির পরে আমরা কি আঁকবো? দলমণ্ডল। দলমণ্ডল আঁকানোর ক্ষেত্রে আবার মনে রাখা লাগবে কয়টা থাকে? পাঁচটা। পেন্টামেরাস কিরকম থাকে? ওই যে আমরা পড়ে আসছি পাকানো জবা, তার মানে পাকানো থাকে দলমণ্ডল। ওকে, তাহলে এবার আঁকাও ভিতরে দলমণ্ডল, পাঁচটা আঁকবা। আর পাকানো ভাবে, পাকানো ভাবে আঁকতে গেলে আবার ভুল করো না কেউ, কারণ পাকানো ভাবে তো একটার ভিতরে আর একটা ঢুকায় ঢুকায় আঁকানো লাগবে, তাই না? একটা একটু এইরকম বাঁকা করে আঁকবো তাহলে হবে, আবার এইখান দিয়ে আরেকটা দিবা, আর একটু এখানে বাঁকা করে দিবা তাহলে হবে, এখানে আরেকটু দিবা আর একটা এরকম বাঁকা করে দিবা তাহলে হবে।
যদি তোমরা তাও আঁকতে না পারো তাহলে এক কাজ করবা, সব অল্প অল্প করে আঁকবা, মানে এই যে এইটুকু আঁকবা, তারপর এইটুকু আঁকবা দুইটা, তারপর তিনটা, তারপর এখানে ধরো চারটা, এখানে পাঁচটা, তারপর এইটার এক মাথায় একটু ভিতরে দিবা, এটার এই মাথায় একটু বাইরে দিবা, আবার এইটার এই মাথায় একটু ভিতরে দিবা, এটার এই মাথায় একটু বাইরে দিবা, এই মাথায় একটু ভিতরে দিবা, এটার আবার এই মাথায় একটু বাইরে দিবা, এই মাথায় একটু ভিতরে, আবার এই মাথায় একটু বাইরে, এই মাথায় একটু ভিতরে, এই মাথায় একটু বাইরে। আর দ্বিতীয় কথা হলো এটা একদম একাধার সে আঁকা যাবে, যেই চোখ সরাই নিবা তখন তুমি তালগোল খেলায় ফেলবে যে হ্যাঁ তুমি কোন মাথা ভিতরে ঢুকাচ্ছিলে কোন মাথা বাইরে গেছিল, তখন একবারে আঁকানো শুরু করবা, আর পুরাটা আঁকানো পর্যন্ত আঁকাতে আঁকাতে যাবা, এটার ভিতরে 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 বাইরে করে শেষ। ঠিক আছে, এখন এর পিছন দিয়ে এরকম করে দিতেও পারো, নাও পারো, সমস্যা নেই। তাহলে এইটা হলো জবা ফুলের দলমন্ডল, লিখে দাও দলমন্ডল। আর এটা হলো পাকানো বা টুইস্টেড। তাহলে এবার আমরা বাকিটুকু সহজ, ভিতরে খালি পুংকেশর আঁকা লাগবে। পুংকেশর কয়টা থাকে? 5টা থাকার কথা ছিল, কিন্তু অসংখ্য থাকে। এইরকম বৃক্ক আকৃতির, মানে জিনিসটা এই যে আসলে মানুষের বৃক্ক তো এইরকম, তাই না? তো এইটা আঁকানো উচিত ছিল এইরকম করেই, কিন্তু এত আঁকানোর টাইম নাই, তোমরা দেওয়ার সময় যে খালি এরকম এরকম করে করে দিও, দেখো জিনিসটা আসলে বৃক্ক আকৃতির থাকে, বৃক্ক আকার। জবা ফুলের পরাগধানী বৃত্তাকার থাকে, এটা তোমাদের এমনিতে আলাদা করে মনে রাখা লাগবে, কারণ যখন সৃজনশীল প্রশ্ন আসবে তখন উদ্দীপকে এরকম করে কিছু একটা দেয়া থাকবে, ধরো এই যে এই জিনিসটা এরকম দেয়া থাকবে, বুঝতেই পারতেছো এটা একটা পরাগধানী, বোঝানো হচ্ছে বৃত্তাকার পরাগধানী। তারপর গ নম্বরে যে বলা থাকবে যে চিত্রটা যে উদ্ভিদের সেই উদ্ভিদের পোষক প্রতীক অঙ্কন করো, বা সেই উদ্ভিদ যে গোত্রের সেই গোত্রের বৈশিষ্ট্য লেখো। এটা মালভেসি গোত্রের দ্বিবীজপত্রী উদ্ভিদ, এগুলোর বৈশিষ্ট্য লিখতে হবে, সেজন্য এই ইনফরমেশন গুলো মনে রাখা জরুরি। এইটুকু মনে থাকবে, বৃত্তাকার থাকে, অনেক থাকে, তাই না? আচ্ছা, এরপর এরও ভিতরে এই জায়গা দিয়ে এই জায়গায় থাকে স্ত্রী স্তবক বা গর্ভাশয়। গর্ভাশয়ের প্রকোষ্ঠ থাকে 5টা প্রকোষ্ঠ। তাহলে গর্ভাশয় আঁকানোর শুরুতেই আমরা এইরকম করে ভাগ করে নেব, 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, ঠিক 5টাই হবে। এখন এর ভিতরে কিছু টিস্যু আছে, যে টিস্যু থেকে ডিম্বক তৈরি হয়, এগুলোকে অমরা বলে। মনে আছে তোমরা কতদিন পড়ছিলাম, গর্ভাশয়ের ভেতরে যে টিস্যুগুলো থেকে ডিম্বক তৈরি হয় সেগুলোকে অমরা বলে। এই অমরার আবার বিভিন্ন রকম বিন্যাস থাকে, যেমন মার্জিনাল অমরা বিন্যাস আমরা বলছিলাম, মর্জিনা মাসি, শীর্ষক অমরা বিন্যাস, ধলারাই শীর্ষে, মনে আছে তো এগুলো, তাই না? তো এর মধ্যে অমরা বিন্যাস কেমন থাকে আমরা পড়ছিলাম, অক্ষী জল, মানে অক্ষীয় অমরা বিন্যাস থাকে জমায়, মনে আছে? মুশফিক তোমার মনে নাই? ক্লাস করো নাই? সব ক্লাস আপলোড দেওয়া হয়েছে। আচ্ছা, তো এর মধ্যে তাহলে অক্ষীয় অমরা বিন্যাস থাকে, মানে অক্ষীয় অমরা থাকে, যেহেতু এটা জবা অক্ষী জল, অক্ষীয় অমরা গুলো অক্ষ বরাবর থাকে। অমরা বিন্যাস কেমন, কোনটাকে কি বলে, এইসব তো আমরা পড়ি নাই, খালি এমসিকিউ এর জন্য পড়ছি, এগুলো এমসিকিউ এর জন্যই লাগবে। শুধু এই ক্ষেত্রে আঁকানোর সময় মনে রাখা লাগবে যে অক্ষীয় মানে হইলো অমরার যে টিস্যু গুলো সেগুলোই অক্ষ বরাবর থাকে, ধরো এখানে আছে, আবার এই অক্ষ বরাবর, সাইডে না, অক্ষ বরাবর থাকে, এখানে, 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 এইগুলো হলো। এখন তাহলে এই দুইটা চিহ্নিত করে ফেলো, এইগুলো হলো বৃতি, না সরি, এইগুলো হলো পুংস্তবক, আর এই ভিতরে যেগুলো আছে এইগুলো স্ত্রী স্তবক বা গর্ভাশয়, স্ত্রী স্তবক লেখাই হলো। একটা জিনিস দেয়া বাদ আছে, এখন শুধু কি দেয়া বাদ আছে, লাস্ট যে ডালে জবা ফুলটা থাকে এটাকে বলা হয় মাতৃ অক্ষ। উপরে মাথায় দিলেও হয়, আবার অন্য জায়গায় দিলেও হয়, কিন্তু উপরে মাথায় দেওয়া ভালো, উপরে মাথায় দিই।
এই জিনিসটার উপরে জবা ফুলটা থাকে, সেই জন্য এটাকে বলা হয় মাতৃ অক্ষ। যদি আমরা রাফলি আঁকাই তাহলে এইরকমই, কিন্তু এর ভিতরে আসলে পরতে পরতে অনেক কিছু লুকানো আছে। সেই লুকানো জিনিসগুলো এখন আমাদের দেখা লাগবে। জবা ফুল কখনো কেউ নাড়ছো হাত দিয়ে? ছিঁড়ে ফেলছিলাম, সবাই নাড়ছো। জবা ফুল নাড়ার সময় কেমন, মানে জবা ফুল কি অনেক মসৃণ নাকি অমসৃণ, না আঠা আঠা নাকি রসালো? হ্যাঁ, তার আগে দেখো নাই জবা ফুলে কি কোনো আঠা আঠা থাকে? না থাকে না, আঠা থাকে, তাই না? হ্যাঁ, হলুদ পরাগরেণু, আরো কাছাকাছি চলে গেছো। তো পরাগধানীর সাথে পরাগধানী বা পুংস্তবক, পুংস্তবক এবং পাপড়ির ভিতরে কিছু আঠা থাকে। এই আঠাগুলো থাকায় ভেতরে যে পুংস্তবক থাকে, ধরো আমার হাতের আঙ্গুলগুলো পুংস্তবক, পুংস্তবক গুলো পাপড়ির সঙ্গে লেগে যায় একসঙ্গে, মানে পুংস্তবক গুলো আঠার কারণে পাপড়ির সঙ্গে একদম লেগে থাকে। তো এইটা তুমি এখানে বুঝাবা কিভাবে লেগে থাকে? বুঝানো তো লাগবে। এই জন্য বিজ্ঞানীরা একটা নিয়ম আবিষ্কার করছে, যেহেতু কোন কোন স্তবক লেগে থাকে, এইটা হলো দলমন্ডল আর এইগুলো হলো পরাগধানী, এরা লেগে থাকে, তাই না? এই জন্যে এইটা বোঝানোর জন্য দলমন্ডল আর পরাগধানীর মধ্যে এইভাবে একটা টান দেয়া হয়। দলমন্ডল আর পরাগধানীর মধ্যে এরকম করে টান দিতে হয়। এই টান দিয়ে বোঝানো হয় যে দলমন্ডল আর পুংস্তবক একটা আরেকটার সাথে কানেক্টেড আছে। বা সংযুক্ত আছে। তো অন্য কোথাও কি এরকম দেখছো যে সংযুক্ত আছে? জবা ফুলের আর কোথাও কোনোটা সংযুক্ত নাই? এখানেই খেয়াল করো, এইখানে বৃতিগুলো কি আলাদা আছে না একটা আরেকটার সাথে যুক্ত আছে? সংযুক্ত আছে। এখানেও আমরা এই যে দাগ দিয়ে বুঝাইছি সংযুক্ত, তাই না? তো এইটাও তাহলে সংযুক্ত, মানে বৃতিগুলো একটা আরেকটার সাথে যুক্ত আছে। আবার দলমন্ডল আর পুংস্তবকও একসঙ্গে যুক্ত আছে, দুইটাই তো সংযোগ, তাই না? তো দুইটা সংযোগ কি একই ধরনের না আলাদা ধরনের? আলাদা। কি আলাদা? ওইটা নিজেদের মধ্যে, আর এইটা এক স্তবকের সাথে অন্য স্তবকের সাথে সংযোগ। তো এই দুইটার উপর ভিত্তি করে সংযোগকে দুই রকম নামকরণ করা হয়, একটাকে বলা হয় সমসংযোগ আর একটা বলা হয় অসম সংযোগ। আজ সব করে আসছে আগে থেকে, তাই না? তো এবার তাহলে তোমরাই বলো সমসংযোগ কোনটা আর অসম সংযোগ কোনটা? বৃতির মধ্যে যেগুলো আছে এইগুলো যেহেতু নিজেদের স্তবকের মধ্যে সংযোগ, এগুলোকে বলা হয় সমসংযোগ। একই স্তব, পরীক্ষায় যদি আসে সমসংযোগ কি, তাহলে লেখা লাগবে যখন একই স্তবকের সদস্যগুলো পরস্পর যুক্ত থাকে তখন সেটাকে সমসংযোগ বলে। আর অসম সংযোগ কি, যখন একই স্তবকের সদস্যগুলো অন্য স্তবকের সদস্যের সাথে যুক্ত থাকে তখন সেটাকে অসম সংযোগ বলে। বুঝা গেছে? মানে এইখানে যদি আমরা মার্ক করি তাহলে এই যে এই জিনিসগুলো হইলো অসম সংযোগ, আর এই যে এই সংযোগগুলো হইলো সমসংযোগ। ক্লিয়ার? আচ্ছা, এটুকুই আপাতত মনে রাখলেই হবে। আচ্ছা, এই জিনিসটাই যখন আমরা সংকেত আকারে লিখবো, সংকেত আকারেও লেখা যায়, সংখ্যা টংখ্যা সংযোগ টংযোগ বুঝায়, তখন এটার নাম হবে সংকেত। তাহলে পুষ্প সংকেতের সঙ্গে আমরা কিভাবে দিব? একই জিনিস, শুধু লিখবো যে সংকেতের সাহায্যে। এখানে লিখছিলাম যে প্রতীকের সাহায্যে মাতৃ অক্ষের সাপেক্ষে বিভিন্ন স্তবকের সদস্য অবস্থান সংখ্যা সমসংযোগ অসমসংযোগ হ্যান ত্যান বর্ণনা করা হয়, সেটাকে প্রতীক বলে। আর তখন লিখবো যে সংকেতের সাহায্যে বিভিন্ন স্তবকের সংখ্যা অবস্থান সমসংযোগ অসমসংযোগ বর্ণনা করা হয়, তাকে পুষ্প সংকেত বলে। তো এই প্রতীকটাকে যদি আমরা সংকেত হিসাবে লিখি, মানে জবা ফুলের পুষ্প সংকেত লিখতে যাই, তাহলে সেটা কিভাবে লেখা লাগবে দেখি। জবা ফুলের পুষ্প সংকেত প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি আছে সেটা খালি লেখা লাগবে। প্রথমে কি আছে? কোন স্তবক আছে? উপবৃতি আছে, তাই না? এক্সট্রা উপবৃতি আছে। ওকে, লিখলাম উপবৃতি। উপবৃতির সংখ্যা কয়টা আছে? 5টা। তাহলে এখানে লিখবো 5। উপবৃতির পরে কি আছে? বৃতি, মানে বৃত্তাংশ। বৃত্তাংশ কয়টা আছে? 5টা। তাহলে লিখবো 5। তারপর কি লিখবো? বৃতির পরে কি আছে? দলমন্ডল। তাহলে এখানে লিখবো দ, মানে দলমন্ডল কয়টা আছে? 5টা। বই দেয়া আছে, সমস্যা নেই, খালি বোঝো। এখন দলমন্ডলের পরে কি আছে? পুংস্তবক আছে বা পুংকেশর আছে। এইটা আমরা শুধু পু দিয়ে লিখলে হইতো, কিন্তু পুতে পুষ্পপুট হয়, তাই না? পুষ্পপুট কি আমরা গতদিন পড়ছি এসব। পুংকেশর, পুংকেশর কয়টা থাকে? 5টা। অসংখ্য। অসংখ্যকে কি দিয়ে লেখা হয়? ইনফিনিটি। তাহলে পুংকেশরে যেখানে ইনফিনিটি চিহ্ন দিয়ে লিখবো,
পুংকেশরের পরে কি আছে? স্ত্রী স্তবক, মানে গর্ভাশয়। স্ত্রী স্তবকটার পুরাটুকু আমরা কি নাই, গর্ভাশয়ের প্রকোষ্ঠগুলো দেখা যাচ্ছে। তাহলে গর্ভাশয় গ লিখবো। গর্ভাশয়ের আবার কয়টা প্রকোষ্ঠ? 5টা। সেইটা আবার এখানে লিখবো, গর্ভাশয়ের 5টা প্রকোষ্ঠ। তাহলে মোটামুটি কি কি স্তবক আছে, কয়টা করে আছে, সেটুকু লেখা শেষ। এখন এর মধ্যে আবার সংযোগ গুলোও দেখানো লাগবে, সমসংযোগ নাকি অসম সংযোগ। তাহলে প্রথমে আসি উপবৃত্তি। উপবৃত্তিতে কি সংযোগ আছে নাকি নাই? নাই। তাহলে উপবৃত্তি নিয়ে কাজ করা লাগবে না আমাদের। এরপর আছে বৃত্তি। বৃত্তিতে কি সংযোগ আছে না নাই? আছে। সমসংযোগ নাকি অসম সংযোগ? সমসংযোগ। তো সমসংযোগ মানে একই জনের মধ্যে সংযোগ থাকলে আমরা এরকম করে ব্র্যাকেট দেবো। হ্যাঁ। তারপর দলমন্ডল। দলমন্ডলের মধ্যে নিজেদের মধ্যে সংযোগ আছে নাকি নাই? নাই। তারপরে পুংস্তবক। পুংস্তবকের মানে পুংকেশর গুলো কি নিজেদের মধ্যে সংযোগ আছে না নাই? নিজেদের মধ্যে নাই নাকি আছে? কোনোভাবে কি তারা কানেক্টেড আছে? হ্যাঁ, এই যে বৃত্তের মতো যেভাবে কোনোভাবে কানেক্টেড থাকলেই যুক্ত আছে, ওই আঠা দিয়েই এরাও কানেক্টেড। তাহলে এটা সমসংযোগ না অসমসংযোগ? এই যে এরা নিজেরা যে কানেক্টেড আছে এইটা দিয়ে, এইটাও সমসংযোগ। তাহলে পুংকেশর গুলো ইনফিনিটি, কিন্তু তারাও পরস্পর কানেক্টেড আছে। ইনফিনিটির বাইরে আবার ব্র্যাকেট দেব। গর্ভাশয়ের 5টা প্রকোষ্ঠ, তারা কি একসঙ্গে যুক্ত আছে না আলাদা আলাদা আছে? যুক্ত আছে। তাহলে এই 5টা প্রকোষ্ঠের বাইরেও ব্র্যাকেট। এখন এইগুলো সবই সমসংযোগ বোঝানো হচ্ছে, ব্র্যাকেট দিয়ে আমরা সমসংযোগ বোঝাই। এখানে একটা অসম সংযোগও আছে, তাই না? কোনটা? দলমন্ডল আর পুংকেশরের মধ্যে সংযোগ, এই সংযোগটা অসম সংযোগ। তো এখানে কি আমি আবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ব্র্যাকেট না কিভাবে দেবো, দেওয়া মুশকিল না। এই জন্য আমরা এই ক্ষেত্রে দলমন্ডল থেকে একটা টান শুরু করে পুংস্তবক পর্যন্ত দিব। তাহলে বোঝা যাবে দলমন্ডল আর পুংস্তবক আবার কানেক্টেড। এটা হলো অসম সংযোগ। বোঝা গেছে? তাহলে এইটুকু এক্সট্রা সংযোগ বুঝাইছি। আর 2টা জিনিস এক্সট্রা লেখা লাগবে। তো জবা ফুল এক লিঙ্গ না উভলিঙ্গ? উভলিঙ্গ। তোমরা কি কখনো বাথরুমে গেছো, যে কোনো পাবলিক টয়লেটে? পাবলিক টয়লেটে দেখবা বাথরুমের উপরে এইরকম একটা চিহ্ন দেওয়া থাকে, আবার আর কিছু টয়লেটের উপরে এইরকম একটা চিহ্ন দেওয়া থাকে। কোনটা মানে কি? এইটা ফিমেল, ওটা মেল। তুমি তো মাইর খাবার জনগণ। এইটাই মেল, এইটাই ফিমেল। তো জবা ফুল যদি পুরুষ ফুল হইতো এইটা, তাহলে আমরা এই চিহ্ন লিখতাম। যদি স্ত্রী ফুল হইতো তাহলে এই চিহ্ন লিখতাম। জবা ফুল কি ফুল? এক লিঙ্গ না উভলিঙ্গ? উভলিঙ্গ। আমরা কতদিন পড়ছি সকল আদর্শ বৈশিষ্ট্য জবার আছে, তাই না? তাহলে দুইটাই একসাথে থাকবে। তাহলে প্রথমে আমরা এইরকম করে উভলিঙ্গ করে দেব। এই চিহ্নগুলো কেন আসলো, মানে এইটা দিয়ে কেন মেল বুঝায়, এইটা দিয়ে কেন ফিমেল বুঝায়, জানো কেউ? কেউ জানো না? হ্যাঁ, সে তো বুঝাই, কিন্তু এই চিহ্নই আসলো কেন? এ দিয়েও তো আসতে পারতো, এফারাজিস, তাই না? এই চিহ্ন আসছে গ্রিক বর্ণমালাতে, সব তো গ্রিকের, তাই না? তো এইটা দিয়ে কিছু জিনিসপত্র আছে, এইটা দিয়ে বর্ষা বোঝানো হয়, এইটা দিয়ে আয়না বোঝানো হয় গ্রিক মিথোলজি অনুসারে। কার আয়না, কার বর্ষা, এইসব তোমরা আজকে বাসায় যে গুগলে সার্চ করে দেখবা। হ্যাঁ, পরে তুমি জিজ্ঞেস করবো তোমাদের কেন এটা দিয়ে বোঝানো হয়। এটা বলতে গেলে ক্লাস শেষ হয়ে যাবে। এখন দেখো আর একটা জিনিস, এদিকে দেখো একটু। এই ফুলটা দেখে কি মনে হচ্ছে, এক প্রতিসম ফুল নাকি বহু প্রতিসম ফুল? বহু প্রতিসম। যদি এক প্রতিসম হতো মানে একবারই কাটা যায়, তাহলে আমরা শুধু এই যে এইটুকু আকারে দেখতাম। কিন্তু এটা তো চার দিক দিয়ে, সব দিক দিয়ে এটাকে ভাগ করা যায়, কারণ গোল জিনিসটা বহু প্রতিসম। সেইটা বোঝানোর জন্য আমরা এই যে গোল জিনিসটা 4 দিক দিয়ে ভাগ করা যায়, সেজন্য এইটা মানে হলো এটা বহু প্রতিসম। তাহলে এখান থেকে আমরা কি কি সংকেত, কি কি কাজে ব্যবহৃত হয় সেসব আমরা শিখে গেছি। দেখবে একটা শব্দে আছে, শব্দে অনেক কিছু লেখা আছে। পুরুষ বলতে এইটা, স্ত্রী বলতে এইটা, উভলিঙ্গ বলতে এইটা, হ্যান ত্যান। জবা ফুলের পুষ্ট সংকেত, পুষ্ট প্রতীক আঁকায় তারপর এভাবে প্র্যাকটিস করবা, তাহলে এগুলো এমনি মুখস্থ হয়ে যাবে। একটা জিনিস আমরা স্কিপ করছি, গর্ভাশয়ের কখনো কখনো গর্ভাশয়ের নিচে দাগ দেওয়া হয় জবা ফুলের ক্ষেত্রে। কোনো কোনো ফুলের ক্ষেত্রে গর্ভাশয়ের উপরে দাগ দিতে হবে, কোনো কোনো ফুলের ক্ষেত্রে সাইডে দাগ দিতে হবে। গর্ভাশয়ের অবস্থানের উপরে ভিত্তি করে ফুলকে 3 ভাগে ভাগ করা যায়। এর মধ্যে জবা ফুলের ক্ষেত্রে গর্ভাশয় উপরে থাকে, কোনো কোনো ফুলের গর্ভাশয় নিচে থাকে, কোনো কোনো ফুলের মাঝে থাকে। উপরে নিচে মাঝে কি, এটা একটু দেখে আমরা আজকের পড়া শেষ করবো। কেন ছুটি দিয়ে দিব? তাহলে আজকে লাস্ট টপিক, গর্ভাশয়ের নিচে কেন দাগ হইলো, মানে গর্ভাশয় উপরে বলতে কি বোঝায়, মাঝে বলতে কি বোঝায়, নিচে বলতে কি বোঝায়, এইটা বলে আজকে আমরা শেষ করবো। হ্যাঁ, ফল আমরা পরের দিন করবো।
আজকে শুধু আমরা গর্ভাশয় বলবো। এই যে, হ্যাঁ দেখো, লাইট অফ করো। আর এই চিত্রটা দেখলেই মোটামুটি করা শেষ। এখানে 3 রকম ফুল দেখানো হয়েছে। এই ফুলের কোনটাকে বৃতি বলা হয়, কোনটাকে পাপড়ি বলা হয়, কোনটাকে পুংস্তবক, স্ত্রীস্তবক বলা হয়, এগুলো সব তোমরা জানো, সেই 8-9 থেকে পড়ছো। তো এই স্তবকটার নাম কি? পুংস্তবক। এই স্তবক গুলো হলো পাপড়ি। এই স্তবকটার নাম কি? গর্ভাশয়। এই স্তবকের নাম গর্ভাশয়। ওই লাইট অফ করো, এটা ঝাপসা ছবি। দুইটাই অফ করো লাইট। এই মাঝের স্তবক গুলো হলো গর্ভাশয় ফুলের। তো গর্ভাশয়ের অবস্থান কেমন আছে সেটা খেয়াল করবা। এখানে দেখো, পুংস্তবক উপরে না গর্ভাশয় উপরে? পুংস্তবক উপরে, পাপড়ি উপরে, গর্ভাশয়টা নিচে। একদম ঠিক নিচে বলা যায় না, গর্ভাশয়টা এই লেভেলেই আছে, এর কাছাকাছি একই জায়গায়, এরকম জায়গা থেকেই পুংস্তবক বের হয়েছে, আবার এরকম জায়গা থেকেই পাপড়ি বের হয়েছে, মোটামুটি বলা যায় কাছাকাছি লেভেলে আছে। কিন্তু এই ক্ষেত্রে যদি খেয়াল করো, এই ক্ষেত্রে গর্ভাশয়টা একদমই নিচে, এর মাথা থেকে পুংস্তবক বের হয়েছে, মাথা থেকে পাপড়ি বের হয়েছে, তাই না? গর্ভাশয়টা আরো নিচে। এইখানে যদি খেয়াল করো, এখানে গর্ভাশয়টাই উপরে, আর গর্ভাশয়ের নিচ থেকে পাপড়ি বের হয়েছে, নিচ থেকে বৃতি বের হয়েছে, নিচ থেকে পুংস্তবক বের হয়েছে। বোঝা গেছে? যদি এরকম হয় যে গর্ভাশয়টা সবার উপরে আছে, উপরে মানে কি? অধি মানে বেশি না, আর অধ মানে নিচে, এটা তোমরা জানি তাই না? উপসর্গ পড়নি বাংলায়? অধ, অধপতন মানে নিচে নামা। তো এই ক্ষেত্রে অধি মানে উপরে। তো এই গর্ভাশয়কে বলা হয় অধিগর্ভ গর্ভাশয়। অধিগর্ভ গর্ভাশয় এক্ষেত্রে মাঝামাঝি আছে, পরে আসতেছি। এই ক্ষেত্রে তো গর্ভাশয় নিচে আছে, এইটুকু ক্লিয়ার। এইটাকে বলা হয় না, কেবলই বললাম অধ মানে নিচে, এটাকে বলা হয় অধগর্ভ গর্ভাশয়। অধ মানে নিচে, অধগর্ভ গর্ভাশয়। আর এই ক্ষেত্রে গর্ভাশয়টা উপরে, অধিগর্ভ গর্ভাশয়। আর এই ক্ষেত্রে গর্ভাশয়টা আর অন্যান্য স্তবক মাঝামাঝি আছে, এই জন্য এটাকে বলা হয় অর্ধ অধিগর্ভ। অর্ধ অধিগর্ভ গর্ভাশয়। অর্ধ অধিগর্ভ গর্ভাশয়। বোঝা গেছে? আচ্ছা, তো ফুলটাকে আবার উল্টা নাম দেওয়া হয়। দেখো, গর্ভাশয়টা উপরে, তার মানে কি? ফুলের অন্যান্য অংশ যেগুলো আছে সেগুলো নিচে না? সেই জন্য ফুলটাকে বলা হয় গর্ভপাদ ফুল বা গর্ভপাদ পুষ্প। বোঝা গেছে? এখানে কি গর্ভাশয়টা উপরে না নিচে? গর্ভাশয়টা নিচে, অধগর্ভ। তাহলে ফুলটা কি গর্ভাশয়ের উপরে না নিচে? ফুল বলতে আমরা গর্ভাশয় ছাড়া অন্যান্য স্তবক, পাপড়ি টাপড়ি উপরে, তাহলে গর্ভাশয়টা নিচে, পুষ্পের অন্যান্য স্তবক গুলো তো উপরে। এই জন্য এটাকে বলা হয় গর্ভের শীর্ষে পুষ্প, মানে গর্ভ শীর্ষ পুষ্প। এখানে গর্ভাশয়টাই সবার উপরে আছে, গর্ভাশয়টাই আমরা দেখতে পাচ্ছি সবার উপরে আছে, এটাকে বলা হয় অধিগর্ভ গর্ভাশয়। এখানে গর্ভাশয়টা সবার নিচে আছে, নিচে, অধ মানে নিচে, আমরা জানি এটা। তো এই জন্য এটাকে বলা হয় এটাকে বলা হয় অধগর্ভ গর্ভাশয়, অধ মানে নিচে। আর এখানে মাঝামাঝি, সেজন্য এটা অধও না আবার অধিও না, মাঝামাঝি, অর্ধ অধিগর্ভ গর্ভাশয়। তো যদি এরকম গর্ভাশয় থাকে, সেক্ষেত্রে আবার ফুলগুলো 3 রকম হয়। মানে গর্ভাশয়ের অবস্থানের উপর ভিত্তি করে ফুলের তো আপেক্ষিক অবস্থানটা চেঞ্জ হচ্ছে। গর্ভাশয় যদি উপরে থাকে, তাহলে ফুলের অন্যান্য স্তবক গুলো তো নিচে আছে, এই যে গর্ভাশয়টা উপরে, কিন্তু ফুলটা তো নিচে, গর্ভাশয়ের পাদদেশ থেকে ফুলটা বের হয়েছে, এই জন্য আমরা এই ফুলটাকে বলি গর্ভপাদ পুষ্প। আবার এখানে যদি খেয়াল করি, গর্ভাশয়টা নিচে আছে কিন্তু ফুলের অন্যান্য স্তবক উপরে, মানে আরেকভাবে বললে বলা যায় গর্ভাশয়ের শীর্ষে পুষ্পটা আছে বা ফুলটা আছে, এই জন্য এই ফুলটাকে আবার বলা হয় গর্ভ শীর্ষ পুষ্প। আবার এখানে দেখো, গর্ভাশয়টা মাঝামাঝি আছে, ফুলটা ওই একই রকম লেভেলে আছে, এটাকে বলা হয় গর্ভকটি পুষ্প। তাহলে যেটা অধিগর্ভ গর্ভাশয়, মানে গর্ভাশয় উপরে, অধিক উপরে, সেই ফুলটাই গর্ভপাদ পুষ্প। আবার যেটা অধগর্ভ গর্ভাশয়, মানে গর্ভাশয়টা নিচে, সেটাই গর্ভ শীর্ষ পুষ্প, মানে পুষ্পটা গর্ভাশয়ের শীর্ষে হবে। এইটা মাথায় ক্যালকুলেশন রাখা। তো এখন আমরা ছন্দ দিয়ে উদাহরণ মনে রাখতে পারি। গর্ভ শীর্ষ পুষ্পের উদাহরণ হলো, মনে রাখবো, শীর্ষ, শীর্ষে কারা? যারা কোপাকুপিতে এক্সপার্ট, এই যুগে তো এটাই চলে। তো
তো যারা কোপাকুপি ভালো পারে তারা এই সমাজে শীর্ষে অবস্থান করে। তো মনে রাখবো কোপায় শীর্ষে মানে কুমড়া পেয়ারা এগুলো শীর্ষে। গর্ভ কোটি পুষ্প, মনে রাখবো কোটি কোটি শিম গোলাপ মানে শিম আর গোলাপ গর্ভ কোটি পুষ্পের উদাহরণ, এই ছন্দ থেকে আমরা বুঝতে পারবো। তারপর আমরা মনে রাখবো, এটা আর আমি বললাম না, তোমরা দেখে নিও এই ছন্দটা, আমি আর বলতে চাচ্ছি না। তো এখান থেকে আমরা মনে রাখবো গর্ভ পাদর পুষ্পের উদাহরণ হলো সরিষা, ধান, জবা। তো এখন পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে? পরীক্ষায় তিনভাবেই প্রশ্ন আসতে পারে। এভাবে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটা গর্ভ পাদপুষ্পের উদাহরণ? অমুক 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 অমুক, শিম, জবা, কুমড়া, পেয়ারা। তো তখন আমরা গর্ভ পাদপুষ্পের ছন্দ বের করে দিব। বা এভাবে যদি প্রশ্ন আসে গর্ভ শীর্ষ পুষ্প নিচের কোনটা, তখন আমরা মনে রাখবো যে কোপায় শীর্ষে, কুমড়া পেয়ারা হলো গর্ভ শীর্ষ পুষ্প, এমসিকিউ লাগাই দিয়ে চলে আসবে, সহজ। কিন্তু এই প্রশ্নটাই ঘুরায়ে গর্ভাশয় দিয়ে আসতে পারে। যদি এইভাবে প্রশ্ন আসে গর্ভ শীর্ষ পুষ্পের উদাহরণ কোনটা, সেটা না এসে আসলো অধগর্ভ গর্ভাশয়ের উদাহরণ কোনটা, তখন আমাদের মাথায় ক্যালকুলেশন করতে হবে অধগর্ভ গর্ভাশয় মানে ওই যে আমরা একটু আগে শিখলাম অধগর্ভ, নিচে হলো গর্ভাশয়, তাহলে ফুলটা তো উপরে, মানে এইটাই গর্ভ শীর্ষ পুষ্প হবে। সেই ক্ষেত্রে আমরা গর্ভ শীর্ষ পুষ্পের ছন্দটা দিয়ে লিখে আসবো। মানে এই ক্যালকুলেশনটুকু আমাদের মাথায় রাখা লাগবে। আর এই যে ছন্দগুলো আমরা শিখলাম, এরপরে এই ছন্দগুলো শিখে রাখলে আমরা উদাহরণ আশা করি দেখাতে পারবো।